আমি মধুজা। আজকে বেশ কিছুটা বাধ্য হয়েই লাইভে আসা। আমি সাধারণভাবে লাইভে আসি না। আজকে যে কারণে লাইভে আসা আপনাদের সামনে, আমি আগেই বলেছিলাম কিছুটা কারণটা আপনাদের সামনে। আজকে একটি টিভি শোতে, এবিপি আনন্দতে আমি যাই পার্টির পক্ষ থেকে প্রতিনিধিত্ব করতে। পার্টির পক্ষ থেকে ওখানে প্রতিনিধিত্ব করতে যাই এবং সন্ধে 6টার শো ছিল। আমি সময় মতনই পৌঁছই, শো শুরু হয় এবং প্রত্যেক দিনের মতন আজকেও প্রথমে যেটা শুরু হয় যে ওই প্যাকেজ দেখানো হয় এবং তারপরে দাঁড়িয়ে তৃণমূল এবং বিজেপিকে বলার পর্যাপ্ত পরিমাণ সময় দেওয়া হয়। এটা প্রত্যেক দিনকার ঘটনা। এটার সঙ্গে আমরা যারা চ্যানেলগুলোতে যাই আমরা এটার সঙ্গে অভ্যস্ত। ফলে আমরা এটাতে খুব একটা যে খুব বিচলিত হই, ঘটনাটা এরকম নয়। কিন্তু আজকে দেখলাম যে মোট প্যানেলে আমরা ছিলাম, অনেকজনই ছিলাম। আমরা ওখানে উপস্থিত ছিলাম, স্টুডিওতে উপস্থিত ছিলাম 3টে রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব ছাড়াও 2জন বিশিষ্ট ব্যক্তিত্ব, বাইরে থেকেও আরেকজন উপস্থিত ছিলেন। মানে মোট 6জন ছিলাম আজকের শোতে। প্রথম রাউন্ডটা কেটে যায় এবং এই প্রথম রাউন্ডে দাঁড়িয়ে বাইরে থেকে যিনি ছিলেন তিনি বলেন, একজন বিশিষ্ট ব্যক্তিত্ব বলেন এবং তৃণমূল এবং বিজেপির প্রতিনিধিদের বলতে দেওয়া হয়। যখন প্রায় 6:20 হয়ে যায়, এই প্রথম পর্বটা শেষ হয় যখন, তখন দাঁড়িয়ে আমাকে সঞ্চালিকা যিনি ছিলেন তিনি বলেন যে তোমাকে তো এবারে বলতে দিতে পারলাম না। এরপর দুয়ারে স্বাস্থ্য বা এরকম কিছু একটা বলেছে মমতা ব্যানার্জি আজকে, সেইটা নিয়ে যখন আসবো তখন তুমি সাথে আরজি করটাকে জুড়ে দিও। এটা কিন্তু অফ ক্যামেরা এবং খুব স্বাভাবিকভাবেই তখন আমি বলি যে দেখো মানে দুয়ারে স্বাস্থ্য এইটা তো একদম আলাদা ইস্যু, আলাদা করে অনেকগুলো কথা বলার আছে এই প্রশ্নে দাঁড়িয়ে। স্বাস্থ্য ব্যবস্থা সম্পর্কে, স্বাস্থ্য পরিকাঠামো, স্বাস্থ্যে বরাদ্দ কত হচ্ছে না হচ্ছে, এই সব নিয়ে অনেকগুলো কথা বলার আছে। কিন্তু আরজি করের ইস্যুটা পুরোটা একটা আলাদা বিষয়, যেখানে হচ্ছে কন্ট্রাকচুয়াল ওয়ার্কারদের কথা আসবে, নির্দিষ্টভাবে যারা হচ্ছেন যে ওখানে মানে কাজ করেন সেই অপ্রতুলতার কথা আসবে, কর্মী অপ্রতুলতার কথা আসবে, এই সবটাই আসবে, ওই গোটা পরিকাঠামোর কথা আসবে। ফলে এইটা একসঙ্গে জুড়ে দেওয়াটা একটু সমস্যাজনক, কিন্তু তবুও মানিয়ে নি। কারণ ওই যে আপনারা একটা কথা বলেছেন আমাকে আগের পোস্টার নিচে অনেকে কমেন্টে এসে বলেছেন যে ওরা তো বলতে দেবে না, কিন্তু আমাদের কথা তো আমাদেরকে বলে আসতে হবে মিডিয়াতে। সেই কারণে থাকি যে হ্যাঁ ঠিক আছে, এরপরে হচ্ছে যে নিশ্চিতভাবে সেই সুযোগ আসবে এবং বলতে পারবো। ওমা, তারপরের ঠিক সেগমেন্টটা যেটা আসে, সেই সেগমেন্টে মমতা ব্যানার্জি রাষ্ট্রপতি শাসন ইত্যাদি প্রভৃতি যা যা বলেছেন সেটা শুরু হয় এবং সেখানেও আমি দেখি যে আরেকজন বিশিষ্ট ব্যক্তিত্বকে বলানো হয় এবং তারপর দাঁড়িয়ে যিনি হচ্ছেন যে বিজেপির প্রতিনিধি তাকে বলতে দেওয়া হয়। গোটা সময়টা এইটা করতে করতে 6:35 বেজে যায়। আমি কিন্তু পুরোটা বসে আছি শোতে। এই সময়টা আমি বেশ কিছুটা উষ্মা দেখাই এবং নির্দিষ্টভাবে আমাদের পার্টি সেন্টার থেকে যারা যারা এটার দায়িত্বে তাদের সঙ্গে আমি সেই সময় যোগাযোগ করি যে এতক্ষণ ধরে বসিয়ে রেখেছে, এরপর আমি কি করব। তাদের সঙ্গে কথাবার্তা বলেই তারপরে সিদ্ধান্ত নিই যে ওখান থেকে চলে আসব। দেখুন, এই ঘটনা আমাদের সঙ্গে প্রায়ই ঘটে। আমরা যারা যাই টিভিতে আমরা এটা বুঝি যে বেশ কিছুটা আসন সংখ্যার নিরিখে টিভিতে টাইম স্লট আমাদের জন্য নির্দিষ্ট হয়, কার কি বক্তব্য আছে না আছে, কোন কথায় কতটা যুক্তি আছে আর কোথায় কতটা শুধুই লোক দেখানো ঝগড়া আছে, এটা ম্যাটার করে না। দেখুন, কর্পোরেট চ্যানেলের কাছে এটা ম্যাটার করবে না, এটাই খুব স্বাভাবিক একটা ঘটনা। ফলে আমরা বুঝি যে কর্পোরেটদের বাধ্যবাধকতা কোথায় থাকে। যিনি সঞ্চালিকা, আমি তাকে কোনো রকম দোষ দিচ্ছি না, কারণ এটা আমরা জানি নির্দিষ্টভাবে পিসিআর থেকে ঠিক হয়, বলে দেওয়া হয় কখন কি হবে না হবে, কি বলতে হবে, কাকে বলতে দেওয়া হবে, এই গোটাটাই আমরা জানি। ফলে সেটা তার প্রতি উষ্মা দেখানোর কোনো উদ্দেশ্যই আমার নেই এবং বেরিয়ে হচ্ছে যে চলে আসি নির্দিষ্টভাবে এইটা বোঝানোর জন্যই যে দেখুন, এটা সম্মানের প্রশ্ন, আমাদের পার্টির সম্মানের প্রশ্ন। প্রত্যেক দিন ডেকে, ঠিক আছে তৃণমূল বিজেপি কখনো কখনো দাঁড়িয়ে দুবারও বলে ফেলে, তারপর সিপিআইএম এর প্রতিনিধির বা বামেদের প্রতিনিধির বলার সুযোগ হয়, এসব আমরা দেখেছি। কিন্তু আমার কথা হচ্ছে যে আমাদের খুব পরিষ্কার কথা যে একটা শোতে ডেকে নিয়ে গিয়ে এই দীর্ঘক্ষণ বসিয়ে রাখা এবং পরপর 2টো টপিক কার্যত বলতে না দেওয়া। তারপর যখন আমি পরে বেরিয়ে ওদের লাইভ স্ট্রিমিংটা একটু এ করে দেখছিলাম, তাতে আমি দেখলাম যে ওই আমি যখন বেরিয়ে আসছি তখন আসলে
আসলে মমতা ব্যানার্জির আবার কি বলছেন তার একটা প্যাকেজ দেখানো শুরু হয়েছিল। তো এই প্যাকেজ দেখানোটা যখন শুরু হচ্ছে আমি তখনই বেরিয়ে আসি, ফলে আমি জানি না কিসের প্যাকেজ দেখানো হচ্ছিল, আমি তখনও পর্যন্ত জানতাম না। এবং এটা দেখুন একবার ভেবে যে ওই অতটা সময় বসিয়ে রাখা হলো দুটো গুরুত্বপূর্ণ বিষয়, কোনো রকম কোনো কথাই বলতে দেওয়া হলো না। তারপর যখন ওই থার্ড সেগমেন্টে আসবে, আমি দেখলাম ঘটনাচক্রে আমাকে যা বলেছিলেন যে ওই দুয়ারে স্বাস্থ্যের সময় বলতে দেওয়া হবে, তাহলে দুয়ারে স্বাস্থ্যের সময় যখন বলতে দেওয়া হবে, এটা যখন হবে আর কি, তখন একবার ভেবে দেখুন আগের যে দুটো টপিকে আমার পার্টির বক্তব্য, লেফট ফ্রন্টের বক্তব্য, আমাদের পার্টির বক্তব্য, যা আমার উপস্থাপিত করার কথা আজকে ওখানে গিয়ে, পার্টি যে দায়িত্ব আমাকে দিয়েছিল আজকে ওখানে গিয়ে এ কথা বলার, সেইটা তো হচ্ছে কোথাও দাঁড়িয়ে সম্পূর্ণ হবে না। এবং লাস্ট সেগমেন্ট মানে আমরা প্রত্যেকে জানি ওই সময় কথার মাঝখানে কথা আসবে, কথা কাটা হবে, বারবার কথা কাটা হবে এবং বেশি সময় পাওয়া যাবে না। ফলে আমার বক্তব্য হচ্ছে যে আমাদেরকে কম সময় বলতে দিচ্ছেন আপনারা, এ পর্যন্তও ঠিক আছে, আরে প্রতিটা বিষয়ে তো অন্তত বলার সুযোগ দিন, প্রতিটা বিষয়ে তো অন্তত বলার সুযোগ দিন। প্রতিটা বিষয়ে অন্তত বলার সুযোগ না দিলে ডাকেন কেন বলুন তো আমাদেরকে, ডাকেন কেন আমাদেরকে? যখন উনি ব্রেকে যাচ্ছেন তখনও বলছেন এরপর মধুজা সেন রায় আছে, আমি তার কাছে আসব। আমি তখনও বলেছি যে কখন সেটা কখন? হ্যাঁ, কিন্তু এইটা দিনের পর দিন এভাবে চলতে পারে না। এটা প্রতিবাদ জানিয়েই আজকে বেরিয়ে আসা। কিন্তু হ্যাঁ, আমাদের এই যে সংবাদ মাধ্যম মানে গণমাধ্যম, ইলেকট্রনিক্স মিডিয়ায় আমাদের প্রেজেন্স অত্যন্ত জরুরি। আমাদের কথা বলার সময় কম, কিন্তু তা সত্ত্বেও আমাদের কথা যেটুকু বলার স্কোপ পাওয়া যায় তার স্বার্থে আমাদের এই মিডিয়াকে আমাদের ব্যবহার করতেই হবে। কিন্তু এই ধরনের ঘটনা যদি দিনের পর দিন ঘটে, তাহলে সেখানেও কোথাও একটা দাঁড়িয়ে তো প্রতিবাদ করার দরকার রয়েছে। সেই প্রতিবাদ স্বরূপ অত্যন্ত অফেন্ডেড হয়েই বেরিয়ে আসি। কারণ এটা শুধু আমি ব্যক্তি হিসেবে আমি ওখানে গেছি বলে এটা আমার কোনো হচ্ছে যে প্রেস্টিজ ইস্যু নয়, এটা আমার পার্টির প্রেস্টিজ, আমাদের সিপিআইএম পার্টির প্রেস্টিজের প্রশ্ন এটা। এই সময় দাঁড়িয়ে আজকের দিনে এই কর্পোরেট মিডিয়াগুলো ঠিক কী ভূমিকা পালন করে আমরা প্রত্যেকে জানি। তার মধ্যে দাঁড়িয়েও কথা বলার সুযোগ খুঁজতে যাই আমরা, কিন্তু কোথাও দাঁড়িয়ে যদি এই ঘটনা দিনের পর দিন ঘটতে থাকে, এর আগেও একাধিকবার ঘটেছে, এর আগে বিভিন্ন মানুষের সঙ্গে, আমার সঙ্গে তো হয়েছে, বিভিন্ন মানুষের সঙ্গে একাধিকবার হয়েছে। তারপরে দাঁড়িয়ে এই ঘটনা যখন বারবার যদি এ ধরনের ঘটনা ঘটতে থাকে, তাহলে কোথাও দাঁড়িয়ে এই প্রতিবাদটুকুও হওয়ার প্রয়োজন আছে। সেই প্রয়োজনীয়তা থেকেই আজকের দিনে দাঁড়িয়ে আমি এই শো থেকে বেরিয়ে এসেছি। যাদের অনেকেই অনেক রকমের কথা বলেছেন যে টিকে থাকতে হবে, দেখুন টিকে তো অতি অবশ্যই থাকতে হবে। লড়াইটা আমাদের, লড়াইটা হচ্ছে বাংলা বাঁচানোর লড়াই। এই বাংলা বাঁচানোর স্বার্থে তৃণমূল বিজেপির বিরোধিতা আমরা সর্বত্র করছি এবং সর্বত্র দাঁড়িয়ে করব। এই সর্বত্র দাঁড়িয়ে এই বিরোধিতা করার সময় দাঁড়িয়ে আমাদের যেখানে যেভাবে যখন প্রতিবাদ করার প্রয়োজনীয়তা হবে, আমরা সেই প্রতিবাদে থাকবো, আমরা সেই প্রতিবাদেই যাব। আজকের দিনে দাঁড়িয়ে আমি শেষ করতে চাই আমার এই ছোট্ট লাইফ, যে কথা বলে আমি শেষ করতে চাই। আজকের দিনে যদি মনে করে থাকেন যে কথা বলতে দেবেন না, ঠিক আছে, আমাদের কিছু করার নেই, আপনারা কর্পোরেট মিডিয়া। কিন্তু মনে রাখবেন এইটুকু শুধুমাত্র যে অন্য অনেক দিন শো করেছি, এই ঘটনার মুখোমুখি তো এইভাবে হতে হয়নি। অনেকদিন যেমন হতে হয়েছে তেমনি অনেকদিন হতে হয়নি, এটাও উদাহরণ রয়েছে, অনেক শোতেই হতে হয়নি। তাই ফলে আজকের দিনে দাঁড়িয়ে এইটা বলার যে কোনো রাজনৈতিক দলকে যখন ডাকবেন, কোনো মানুষকে যখন টিভির পর্দায় ডাকবেন, তখন তাকে তার প্রাপ্য সম্মান, তার দলের প্রাপ্য সম্মানটুকু তাকে দেওয়ার চেষ্টা করুন। না হলে কিন্তু ভবিষ্যতে এই ঘটনা হয়তো আবার ঘটবে। আপনাদের সবার কাছে বললাম, আজকে যে কথাগুলো ওখানে দাঁড়িয়ে বলার ছিল সে কথাগুলো বলতে পারলাম না। নির্দিষ্টভাবে অনেকগুলো কথাই বলার ছিল, যেমন ধরুন দুয়ারে স্বাস্থ্যসাথী টাথী এই সমস্ত অনেক কথাবার্তা বলেছে। দেখুন, দুয়ারে রাস্তা নিয়ে এসছে, এই দুয়ারে সরকার নিয়ে এসে আমাদের দুয়ারের রাস্তাগুলোর হাল হকিকত অত্যন্ত খারাপ করে দিয়েছে, আমরা জানি। আর দুয়ারে স্বাস্থ্য মানে বলেছে স্বাস্থ্য শিবির করবে নাকি ব্লকে ব্লকে। আরে যে সমস্ত বিপিএইচসি গুলো আছে, সাব সেন্টারগুলো আছে যেগুলো, সেই সাব সেন্টারগুলোতে দাঁড়িয়ে ডাক্তারবাবু কোথায়, নার্স কোথায়, প্রয়োজনীয় স্বাস্থ্যকর্মী কোথায়, প্রয়োজনীয়
যে সমস্ত মেশিনপাতি দরকার সেগুলো কোথায়? শুধু একটা সাদা নীল রং করে দিলেই হলো। আর শুধু তাই নয়, আমরা দেখেছি এই পশ্চিমবঙ্গের বিভিন্ন গ্রামে গ্রামে অলরেডি পরিষেবা শুরু হয়ে গিয়েছে, স্বাস্থ্য সেন্টারটা চলছে না, স্বাস্থ্য সেন্টার বন্ধ, তার পরিবর্তে একটা ভ্যান ঘুরে বেড়াচ্ছে সব জায়গায়, কোথায় কে কখন রুগী আসবেন বা না আসবেন। স্বাস্থ্য সেন্টারগুলোকে, এই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রগুলোকে উন্নত না করে এই স্বাস্থ্য শিবির করা বা দুয়ারে স্বাস্থ্য যাই বলুন না কেন এইটা আসলে কোনোভাবেই স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি ঘটাতে সাহায্য করতে পারে না, কোনো রকম ভাবে সাহায্য করতে পারে না। আর আরজি করের প্রসঙ্গে খুব নির্দিষ্টভাবে এটা বলার যে আজকে দাঁড়িয়ে 1 ঘন্টা ধরে ওখানে কি করলেন কর্মীরা? পুলিশ ছিলেন ওখানে দাঁড়িয়ে নাকি পিডব্লিউডির কাছে চাবি আনা যাচ্ছে না। এখন বলতেই পারেন অনেকে দাঁড়িয়ে যে পিডব্লিউডির কাছে চাবি যারা ছিলেন তারা ভেঙে ফেললেন না কেন? দেখুন, থার্ড পার্টি কন্ট্রাকচুয়ালি যারা কাজ করেন না, প্রত্যেক মুহূর্তে ভয় পান কখন আমার কাজটা চলে যাবে। তারা তাদের নির্দিষ্ট কাজের বাইরে বেরিয়ে একটা কাজ করতেও না তাদের ভীষণ রকমের তাদের সমস্যা হয়, এটা আমরা জানি। কিন্তু নির্দিষ্ট কথা আছে তো, যদি পার্মানেন্ট স্টাফ থাকতেন তিনি ঝুঁকি নিয়ে কাজ করতে পারেন, কিন্তু পার্মানেন্ট স্টাফ ঝুঁকি নিয়ে যে কাজ করতে পারেন, একজন থার্ড পার্টি কন্ট্রাকচুয়াল সেইভাবে কাজ করতে পারেন না। থার্ড পার্টি কন্ট্রাকচুয়ালের স্টাফ একে তো মাইনে কম, তার সাথে দাঁড়িয়ে কাজের অনিশ্চয়তা প্রত্যেক দিন প্রত্যেক মুহূর্তে চলেছে এটা। এবং আজকের দিনে দাঁড়িয়ে এই যে আমাদের বামপন্থীদের লড়াই যে কোনো রকম কন্ট্রাকচুয়াল রাখা যাবে না, সবাইকে পার্মানেন্ট করতে হবে, এই লড়াইটা এমনি না, শুধুমাত্র ওই মানুষদের পরিবারের স্বার্থে না, তার সাথে দাঁড়িয়ে আমাদের নিরাপত্তার প্রশ্ন, আমাদের পরিষেবার প্রশ্ন সবটাই কিন্তু এর সঙ্গে জড়িয়ে রয়েছে। এবং তার সাথে দাঁড়িয়ে দেখুন আরজি করের ঘটনা বারবার আরজি কর কেন উঠে আসছে। শুধু আরজি কর এটা নয়, শুধু আরজি কর নয়, গোটা পশ্চিমবঙ্গ জুড়ে, দায়িত্ব নিয়ে বলছি, গোটা পশ্চিমবঙ্গ জুড়ে কোথাও কোনো রকম হসপিটালগুলো যে রয়েছে তার পরিকাঠামো ঠিক নেই, কোথাও দাঁড়িয়ে পরিকাঠামো ঠিক নেই। এক একটা হসপিটালে গিয়ে দেখুন না কি ডিপার্টমেন্ট রয়েছে সুপার স্পেশালিটির নামে। কার্ডিওলজি নেই কোথাও দাঁড়িয়ে হচ্ছে কিডনির ট্রিটমেন্ট হয় না, কোথাও দাঁড়িয়ে হার্টের ট্রিটমেন্ট হয় না, কোথাও দাঁড়িয়ে এরকম রয়েছে যে ক্রিটিক্যাল মা নিয়ে যাচ্ছেন, তারপরে গিয়ে বলছে যে এইখানে হবে না, আরেকটু দূরের হসপিটালে নিয়ে যেতে হবে। কিসের সুপার স্পেশালিটি বলুন তো? কিসের স্বাস্থ্য শিবির করবেন আপনি? কিসের স্বাস্থ্য শিবির হবে? যা স্বাস্থ্য ব্যবস্থা ছিল আমাদের সেটাকে ধ্বংসের মুখে পাঠিয়ে দিয়েছেন। ডাক্তারবাবু যদি না থাকে, নার্স যদি না থাকে, যদি প্রয়োজনীয় মেশিনপাতি না থাকে, গ্রামে গ্রামে স্বাস্থ্য কেন্দ্রগুলো যদি প্রত্যেক দিন দুর্বল হয়, এই কলকাতা শহরের বুকে একটা স্বাস্থ্য কেন্দ্র এখনো পর্যন্ত এই চাঁদনি চক এলাকায় এখনো পর্যন্ত এই স্বাস্থ্য কেন্দ্রটা বন্ধ পড়ে রয়েছে। তাহলে গরিব মানুষ যাবেন কোথায়? গ্রামের মানুষ যাবেন কোথায়? আপনি স্বাস্থ্য শিবিরের কথা বলছেন, আসলে কি জানেন তো, স্বাস্থ্য পরিষেবায় এই যে খরচ কমানোর কথা বলছেন, এই খরচ কমানোটার আসলে একটা নতুন পথ নিয়েছেন, এই দুয়ারে গিয়ে স্বাস্থ্য শিবির করবেন। আপনি যেদিন গিয়ে স্বাস্থ্য শিবির হবে সেদিন যদি আপনার কোনো অসুস্থতা হয় তাহলে আপনি পাড়ায় ডাক্তার পেলেন, আর তা না হলে আপনি পেলেন না। এইটাই তো আসলে বাস্তবে দাঁড়াবে। এবং তার সাথে আমি একথা বলতে চাই, অনেক কথা শুনছি এই রাষ্ট্রপতি শাসন, কোথাও একটা দাঁড়িয়ে মনে হলো উনি চেয়েছিলেন রাষ্ট্রপতি শাসনে দাঁড়িয়ে ভোটটা হোক। সে দেখুন, ওদের সাথে বিজেপির এটা সেটিং এর ব্যাপার, কেন কি করেনি বা না করেছে এটা ওদের সেটিং এর ব্যাপার, এর মধ্যে না ঢোকাই ভালো। কিন্তু আমি যেটা বলতে চাই আর একটু এই প্রশ্নে দাঁড়িয়ে, সেটা হচ্ছে দেখুন, এই যাবতীয় কাণ্ড, একটা সিবিআই মামলা শেষ হয় না আমাদের রাজ্যে দাঁড়িয়ে, একটা সিবিআই মামলা শেষ হয় না। এবং শুধু সেটা নয়, তার সাথে এই যে দেখুন এসআইআর এর প্রশ্ন এলো, এসআইআর এ বিধানসভায় আপনি কোনো প্রস্তাব নিলেন না, কোনো বিল পাস করলেন না। তামিলনাড়ু এবং আমরা দেখেছিলাম কেরালার সরকারকে অনেক দিন আগে পৌঁছে যেতে, অনেক দিন আগে কোর্টে চলে যেতে। আমার রাজ্যের সরকার কি করলেন? আমার রাজ্যের সরকার কোথায় দাঁড়িয়ে রইল? এই সবকটা ঘটনার মধ্যে দিয়ে সেটিং আসলে সামনে আসে। আসলে লাইনটা কি জানেন তো? লাইনটা হচ্ছে যে তোমরা আমাকে দুর্নীতি করার সুযোগ দাও, আমি এই গোটা বাংলা জুড়ে তোমায় মৌলবাদের চাষ করতে দেবো। ওরা মৌলবাদের চাষ করছে, আমাদের চাকরির, আমাদের শিক্ষা, আমাদের স্বাস্থ্য সবকিছুর বিনিময়ে দাঁড়িয়ে ওরা মৌলবাদের চাষ করছে, ওরা হচ্ছে এখানে দাঁড়িয়ে দুর্নীতির চাষ করছে।
আসুন আমাদের শিক্ষা, আমাদের স্বাস্থ্য, আমাদের রুটি রুজি আমাদেরকে বাঁচাতে হবে, আমাদের মেয়েদেরকে আমাদের বাঁচাতে হবে, তবেই বাঁচবে বাংলা। না হলে বাংলা বাঁচতে পারে না, না হলে বাংলা বাঁচতে পারে না। বাংলাকে বাঁচাতে আজকে তাই এই যাবতীয় শক্তি, শুধু তৃণমূল বিজেপিকে সামনে দেখা যাচ্ছে, পেছনে আরএসএস জামাতদের মতন মৌলবাদী শক্তিরা রয়েছে, তার সাথে রয়েছে এই কর্পোরেট মিডিয়া, কর্পোরেট গোষ্ঠী, কর্পোরেট মিডিয়া সহ যাবতীয় কর্পোরেট শক্তি। এই যাবতীয় শক্তিকে শুধুমাত্র পরাস্ত করতে পারি আমরা সবাই মিলে, এ বাংলার জনগণ ঐক্যবদ্ধ হয়ে। এই নির্বাচনটা আসলে এই গোটা শক্তিটাকে হারাবার নির্বাচন। আসুন নির্বাচনের কাজে নির্দিষ্টভাবে আমরা সবাই মিলে, যার যেখানে যেটুকু করার আছে, যার যেখানে যেটুকু দায়িত্ব আছে, আমরা সবাই সেই কাজে সবাই মিলে মনোনিবেশ করি।